Classification of diabetic retinopathy. So, diabetic retinopathy can be classified into three broad terms, যেটার মধ্যে আছে no apparent diabetic retinopathy, non-proliferative and proliferative. এর মধ্যে নো অ্যাপারেন্ট বলতে হচ্ছে এখানে কোনো প্রকার ফাইন্ডিংস দেখা যাবে না। In case of non-proliferative diabetic retinopathy, usually তিনটা ভাগে ভাগ করা হয়, which is mild, moderate and severe. ভেরি সিভিয়ারটা কোনো কোনো ক্ষেত্রে বলা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সাধারণত ভেরি সিভিয়ারটা উল্লেখ করা হয় না। তো মূলত হচ্ছে আমাদের মেনলি তিনটেই মাইল্ড, মডারেট এবং সিভিয়ার নিয়ে সাধারণত ক্লাসিফিকেশনটা ইন কেস অফ নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হাইলাইট করা হয়। অ্যান্ড অ্যানাদার স্টেজ কল ডায়াবেটিক ম্যাকিউলার এডেমা। এটা আসলে কোনো অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো স্টেজিংয়ে পড়ে না, মূলত নন প্রলিফারেটিভ বা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে কোনোটাতেই ডায়াবেটিক ম্যাকুলার এডেমা প্রেজেন্ট থাকতে পারে। সো কিছু ক্লু হচ্ছে যে আর্লিয়েস্ট ভিজিবল সাইন ইন কেস অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে আমাদের মাইক্রোঅ্যানিউরিজম, ওটা রেড ডটের মতো দেখা যায়। আর প্রলিফারেটিভ বোঝার ওয়ে হচ্ছে নিউভাস্কুলারাইজেশন। অ্যান্ড আমরা যখন ডায়াবেটিক পেশেন্টের বলি যে চোখ ব্লাইন্ডনেস ডেভেলপ করেছে বা চোখে দেখে না, আর এটার মেইন কজ হচ্ছে যখন ম্যাকিউলার এডেমা ডেভেলপ করে। সো ইন সামারি ইউ ক্যান সে that three classes of diabetic retinopathy is present: non-apparent, non-proliferative, proliferative. Non-proliferative is divided into mild, moderate, severe, in some cases very severe. Diabetic macular edema is itself is another distinct phase which can be present in every stages, and early sign is microaneurysm. Neovascularization identifies the proliferative diabetic retinopathy and main cause of visual loss is due to macular edema. So mild non-proliferative diabetic retinopathy তে আমরা কি দেখব? Microaneurysm is the highlighted and the most prominent findings, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মূলত সবচেয়ে বেশি দেখা যাবে। এটাই একমাত্র ফাইন্ডিংস যেটা আমরা ইন কেস অফ মাইল্ড কেসে দেখব। এটা একদম রেড ডট, মানে জাস্ট একটা ডটের মতো দেখা যাবে, লাইক রেড ডটস, জাস্ট লাইক সামথিং এরকম নিলে এই জাস্ট একটা ডটের মতো, জাস্ট লাইক এ ডট। আরও ছোটো হয় সাধারণত, এরকম ডটের মতো আমরা দেখতে পারবো। অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সাধারণত আমাদের আর্লিয়েস্ট ভিজিবল ক্লিনিক্যাল সাইন। এটা হয় আমাদের ঠিক যে বলা হয়ে থাকে আমাদের আর্লিয়েস্ট ভিজিবল ক্লিনিক্যাল সাইন। আর এই ধরনের বা এই স্টেজে সাধারণত পেশেন্টের কোনো সিমটম থাকে না। ওকে, তো আমরা যদি এটা ক্লোজলি দেখি, এরকম হচ্ছে টাইনি ডটসের মতো দেখা যাবে। ছোটো ছোটো যে ডটসগুলো দেখা যাচ্ছে, এরকম ডটসগুলো আমরা সাধারণত মাইক্রোঅ্যানিউরিজমের ক্ষেত্রে ইন কেস অফ মাইল্ড কেস আমরা দেখতে পাবো। নেক্সট ওয়ান ইজ দ্য মডারেট ওয়ান। মডারেট হচ্ছে সেম যে মাইক্রোঅ্যানিউরিজমের যে লেভেল, এটা হচ্ছে যে মোর দেন ওয়ান, মানে নর্মালি আমরা মাইল্ডে যে পরিমাণ দেখতে পারি তার চেয়ে অনেক বেশি মাইক্রোঅ্যানিউরিজম দেখা যাবে, ওটা প্রমিনেন্ট। নাম্বার টু, দেয়ার উইল বি রেটিনাল হ্যামোরেজ, রেটিনাল হ্যামোরেজ দেখা যাবে। প্লাস পেশেন্টের হার্ড এক্সুডেটস দেখা যেতে পারে। বাট এখানে হার্ড এক্সুডেটস থাকার আসলে মিনিং হচ্ছে আমরা বলতে, মানে এই স্টেজে যেটা বলেছিলাম শুরুতে, ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি কিন্তু যে কোনো স্টেজে থাকতে পারে। তো মডারেটের ক্ষেত্রে সাধারণত হার্ড এক্সুডেটস অফেনলি প্রেজেন্ট থাকে। সো তখন ধরে নিতে হবে যে পেশেন্টের ম্যাকুলোপ্যাথি ডেভেলপ করেছে, অ্যান্ড ইউজুয়ালি এটাকে আমরা সাধারণত ড্রুসেন বলে থাকি। বাট হার্ড এক্সুডেটস ইনডিস্টিংক্টলি বা আইডেন্টিফাই করার মতো বলতে হলে আমরা বলবো হার্ড এক্সুডেট মূলত ডায়াবেটিক ম্যাকিউলোপ্যাথিতেই দেখা যায়। অর্থাৎ রেটিনোপ্যাথিতে যদি আমরা বা রেটিনাতে যদি আমরা হার্ড এক্সুডেট দিই, টু ডিফাইন ইট অ্যাজ ম্যাকিউলোপ্যাথি। দেন এখানে কর্টিনুল স্পট দেখা যাবে, এটা দেখতে অনেকটা ফ্লাফি অ্যান্ড হোয়াইটিশ হয়। অলসো এখানে আরও কিছু থাকতে পারে, লাইক হ্যামোরেজ থাকতে পারে, পেশেন্টের হচ্ছে হ্যামোরেজ থাকতে পারে, হার্ড এক্সুডেড বাট কোনো সিভিয়ার ফিচার থাকবে না। ভেনাস ব্লিডিং অ্যান্ড লুপিংও প্রেজেন্ট থাকতে পারে।
প্লাস ইন্টাররেটিনাল মাইক্রোভাস্কুলার অ্যাবনর্মালিটিস থাকতে পারে, বাট এটা সাধারণত সিভিয়ার যে স্টেজ আছে তার চেয়ে কম থাকবে, নট মোর দ্যান সিভিয়ার নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তাহলে আমাদের মেইন ফাইন্ডিংস হচ্ছে আমাদের এক্সটেন্সিভ মাইক্রোঅ্যানুরিজম, retinal hemorrhage and cortical spots, sometimes hard exudates, but actually hard exudates itself identifies the or denotes the maculopathy. Also venous bleeding or intraretinal microvascular abnormalities can be present. এগুলো দেখলে আমরা বলতে পারি যে পেশেন্টের বা ডায়াবেটিক পেশেন্টের মডারেট নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে। তো আমরা যদি এখানে দেখতে পাই এটা একটা কটনুল স্পট, ফ্লাফি হোয়াইট, এবং অনেকগুলো হ্যামোরেজ দেখা যাচ্ছে। সো দিস ইজ দ্য ফাইন্ডিংস অফ মডারেট নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সাথে মাইক্রোঅ্যানুরিজম আছে, ছোটো ছোটো মাইক্রোঅ্যানুরিজম দেখা যায়, বাট এক্সটেন্সিভ, মাইল্ডের চেয়ে অনেক বেশি এক্সটেন্সিভ হবে। এই ডট অ্যান্ড ব্লড হ্যামোরেজ আরও যদি আমরা স্পষ্টভাবে দেখি এরকম হচ্ছে অনেকগুলো স্পট থাকবে। এটা হচ্ছে আমাদের কটনুল স্পট, এটা আর্টিফিশিয়াল একটা ইমেজ, বাট এই ধরনের আর কি ফ্লাফি এবং হোয়াইটিশ হয়, ওটা কোনো হার্ড বর্ডার বা কোনো সলিড বর্ডার থাকে না, কটনের মতো হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের হার্ড এক্সিউডেটস, যেটা বলেছিলাম এরকম অনেকগুলো হার্ড এক্সিউডেটস দেখা যায়। তারপর হচ্ছে আমাদের সিভিয়ার নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা হচ্ছে আমরা তিনটে একটা রুলস বলা হয় 4-2-1 দিয়ে এটা ইজিলি হচ্ছে রিমেম্বার বা মেমোরাইজ করা যায়। সেটা হচ্ছে 4 ইজ এক্সটেন্সিভ কোয়াড্রেন্টস, হুইচ ইজ 4 কোয়াড্রেন্টস। আমরা সাধারণত বলি হচ্ছে আমরা যদি এখানে সাধারণত রেটিনাকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করে থাকি, তো এই 4টা কোয়াড্রেন্টের মধ্যে 4 1 2 3 4 যদি আমরা বলি, তাহলে এইভাবে আমরা 4-2-1, তাহলে এই 4টার মধ্যে যদি আমরা হচ্ছে এই 4টার মধ্যে হচ্ছে আমাদের হ্যামোরেজ থাকবে, যেটা আমি এরকম হ্যামোরেজ থাকবে, এক্সটেন্সিভ হ্যামোরেজ, যেটা এখানে দেখাই যাচ্ছে যে 4টা কোয়াড্রেন্টে কিন্তু আমরা অনেকগুলো হ্যামোরেজ দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের 4। তারপর ভেনাস ব্লিডিং থাকবে ইন 2, অর্থাৎ মিনিমাম 2 কোয়াড্রেন্টে আমরা ভেনাস ব্লিডিং দেখতে পারবো। আর যেটা দেখেছিলাম যে IRM যেটাকে বলে ইন্টাররেটিনাল মাইক্রোভাস্কুলার অ্যাবনর্মালিটি, এটা সাধারণত 1 কোয়াড্রেন্ট অর অ্যাটলিস্ট 1 কোয়াড্রেন্টে দেখা যাবে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই স্টেজ থেকে প্রলিফারেটিভ স্টেজে অনেক বেশি প্রোগ্রেস করার চান্স থাকে, আর এটা মূলত হচ্ছে ট্রিটমেন্ট ভ্যারিয়েশন হয়ে যায় আর কি তখন, তাই এটা ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখি এই এর মধ্যে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয় সাধারণত, যে নেজাল পোর্শন থাকে, নেজাল কোয়াড্রেন্ট, দেন টেম্পোরাল কোয়াড্রেন্ট, এটাকে ভাগ করে আমরা সুপেরিয়র টেম্পোরাল কোয়াড্রেন্ট ভাগ করা হয়, সুপেরিয়র নেজাল, ইনফেরিয়র টেম্পোরাল। তো এটার মধ্যে যদি 4-2-1 দিই, তাহলে আমাদের হচ্ছে যে মাইক্রোঅ্যানুরিজম এগুলো হচ্ছে 4 কোয়াড্রেন্টে থাকতে হবে, ভেনাস ব্লিডিং যে কোনো 2টাতে থাকতে হবে মিনিমাম, আর হচ্ছে আমাদের যে IRM যেটা আমরা দেখছি এটা মিনিমাম একটা কোয়াড্রেন্টে থাকতে হবে। তো ভেনাস ব্লিডিংটা এরকম যে ইরেগুলার সোল অ্যান্ড ভেইনের মতো। ইন্টাররেটিনাল মাইক্রোভাস্কুলার অ্যাবনর্মালিটিস, এটা হচ্ছে মূলত ডাইলেটেড টর্চুয়াস ইন্টাররেটিনাল শান্ট ভেসেলস, ডাইলেটেড tortuous intraretinal shunt vessels and found within areas of retinal ischemia or capillary non-perfusion, signs of severe non-proliferative diabetic retinopathy. Very important প্রমাণটা দেখলে আমাদেরকে মনে রাখতে হবে এটা সিভিয়ার নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে ইন্ডিকেট করে। ওকে, এবং ইম্পর্টেন্ট রিস্ক মার্কার ফর দ্য প্রোগ্রেশন টু প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা দেখতে কেমন, এটা আমরা ক্লোজ করলে দেখতে পারি এর অনেকটা of intraretinal microvascular abnormalities. So এটাকে আমরা বলতে পারি এটাকে রেটিনাল ইস্কিমিয়াকে রিফ্লেক্ট করে। ইট ইজ সিভিয়ার non-proliferative diabetic retinopathy features and different from new vascularization because it remains intraretinal. জাস্ট ফাইন্ডিংসটাই আমাদেরকে হাইলাইট করতে হবে, যে ফাইন্ডিংসটা দেখে আমরা কীভাবে কোন স্টেজে আছে সেটা আমরা বুঝতে পারবো। Then comes the proliferative diabetic retinopathy, the last stage of this is the next stage followed by non-proliferative diabetic. The বৈশিষ্ট্য একটাই, the most prominent
finding is new vascularization. Sorry, color is not good. Okay, new vascularization. নিউ ভাস্কুলারাইজেশন প্লাস হচ্ছে পেশেন্টের ভিট্রিয়াস হ্যামোরেজ হতে পারে, প্লাস পেশেন্টের ফাইব্রোভাস্কুলার প্রলিফারেশন দেখা দিতে পারে। সেখান থেকে পরবর্তীতে রিস্ক অফ ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট, ইট ইজ এ সাইড থ্রেটেনিং স্টেজ। ওকে, তো এইখানে হয় কি যে নিউ ভাস্কুলারাইজেশন যেটা হয়, এই ভেসেলগুলো সাধারণত ফ্র্যাজাইল হয়। ফ্র্যাজাইল হওয়ার কারণে এটা লিকিং, অর্থাৎ যে ফ্র্যাজাইল হওয়ার কারণে লিকি হয়ে থাকে, যার ফলে পরবর্তীতে আলটিমেটলি আমাদের এই ভিট্রিয়াস হ্যামোরেজটা ডেভেলপ করতে হবে। ভিট্রিয়াস হ্যামোরেজ একটা কমন ফাইন্ডিং, কোয়েশ্চেন স্টেমে দেওয়া থাকে যে ক্যান নট ভিজুয়ালাইজ দ্য রেটিনা, অর্থাৎ আমরা রেটিনাটাকে দেখতে পারবো না। এবং এই ধরনের পেশেন্ট দেখা যায় হঠাৎ করে পেইনলেস ভিশন লস হয়ে গেছে। অ্যান্ড দেন কামস দ্য রিস্ক অফ রেটিনাল ডিট্যাচমেন্ট। এটা আমরা কখন বুঝবো? যখন পেশেন্ট হচ্ছে ফ্ল্যাশেস অফ লাইট অর ফ্লোটার্স, অর্থাৎ পেশেন্ট হচ্ছে এই ধরনের কমপ্লেন করবে। এগুলো কিন্তু ডিরেক্ট, যদি এক্সাম পারপাস বলি, ডিরেক্ট এভাবে কোয়েশ্চেন চলে আসে যে একটা পেশেন্টের সাডেন পেইনলেস লস হয়েছে, মানে রেটিনোপ্যাথি বা আমরা হচ্ছে রেটিনাতে কী পাবো, বা ফ্ল্যাশেস অফ ফ্লোটার্স অর লাইট, এটা কোন ফাইন্ডিংসের সিমটম, ডিরেক্টলি কিন্তু এভাবে প্রশ্ন আসে, মোস্টলি ইন কেস অফ এমআরসি। ওকে, সো এই যে নিউ ভাস্কুলারাইজেশন যদি আমরা হাইলাইট করি, অনেকগুলো নিউ ভাস্কুলারাইজেশন আমরা দেখতে পাচ্ছি এরকম হয়ে থাকে। দেন কামস দ্য ভিট্রিয়াস হ্যামোরেজ। দেখা যাচ্ছে এখানে আমাকে রেটিনাটা দেখতে পাচ্ছি না, একদমই দেখা যায় হ্যামোরেজ হওয়ার কারণে রেটিনাটা ভিজিবল না। সো ইট ইজ কল্ড এজ ব্লিডিং ইনটু দ্য ভিট্রাস ক্যাভিটি and usually due to fragile new vascularization, and it causes sudden painless visual loss. This is the main highlighted key points. ওকে, এবং এটা মূল ফাইন্ডিং যেটা কোয়েশ্চেন স্টেমে দিয়ে থাকে, ইনএবিলিটি টু ভিজুয়ালাইজ দ্য রেটিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লু। তো দুইটা ক্লু আমাদেরকে মাথায় রাখতে হবে, সাডেন পেইনলেস ভিজুয়াল লস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইনএবিলিটি টু ভিজুয়ালাইজ দ্য রেটিনা। তাহলে এটাও একটা কমন ফাইন্ডিংস অফ প্রোলিফারেটিভ diabetic retinopathy. Fibrovascular proliferation, another findings which is seen or which can be seen in case of proliferative case. এই পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের নিউ ভেসেলসের সাথে ফাইব্রাস টিস্যু গ্রোথ হয়। এরকম হচ্ছে ফাইব্রাস কতগুলো গ্রোথ আমরা দেখতে পাবো, লাইক দিস। এখান থেকে পরবর্তীতে হচ্ছে আমাদের যে নেক্সট ফাইন্ডিংস, ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্টস, এটা হচ্ছে আমাদের হয়ে থাকে। সো ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্টে কি, যখন এই ফাইব্রোভাস্কুলার টিস্যু দ্য রেটিনাল সারফেস এটা কন্ট্রাক্টস অ্যান্ড ট্র্যাকশন এক্সার্টস করে, পরবর্তী হচ্ছে লিফটিং দ্য রেটিনা ফ্রম দ্য আন্ডারলাইং রেটিনাল পিগমেন্টেড এপিথেলিয়াম, তার ফলে হচ্ছে আমাদের ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যায়। সো এখানে হচ্ছে মূলত রেটিনাল ফোল্ডগুলো ফাইন্ডিংসটা এমন হয়, এলিভেটেড রেটিনা অ্যান্ড অপটিক ডিস্ক আর রেটিনাল ফোল্ডগুলো দেখা যায় ফাইব্রোভাস্কুলার, মানে ফাইন্ডিংসটা এমনই হয় ইউজুয়ালি। and this is elevated retina with fibrovascular membrane, retinal folds with retina। আসলে মূলত এই জিনিসটা মাথায় রাখতে হবে, ক্লু হিসেবে আসে না তো ফ্ল্যাশেস অফ লাইটস অ্যান্ড ফ্লোটার্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যান্ড ইট ইজ আ সাইন্স অফ প্রোলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই দুটো ক্লুই সাধারণত হয়ে থাকে, মানে পরীক্ষায় এসে থাকে। এটার সাথে সাধারণত ভিট্রিয়াস হ্যামোরেজ থাকলেও থাকতে পারে। ওকে, so this is the summary, a summary of classification of diabetic retinopathy: mild, moderate, severe, and then comes the proliferative. The key findings of mild is the microaneurysm. The key findings of moderate is more microaneurysm along with retinal hemorrhage. Hard exudates can be cotton wool spots too, cotton wool spots. Also severe cases, there is 4 quadrants of retinal hemorrhage, 2 quadrants of venous bleeding, and 1 quadrants of intraretinal microvascular abnormalities. And last one is the proliferative diabetic retinopathy, which usually highlights the features of new vascularization, vitreous hemorrhage, tractional retinal detachment.